অনলাইনে উপস্থিত আমার সকল স্নেহের ছাত্রকে আদর জানিয়েই আমরা আজকের যে আলোচনা পর্ব সেই আলোচনা পর্ব শুরু করতে চলেছি। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। বাড়িতে গুরুজনদের কথা শুনে নির্দিষ্ট যে স্বাস্থ্যবিধি সেই স্বাস্থ্যবিধি মান্য করে বাড়িতে তোমাদের পঠন পাঠন এবং অন্যান্য কাজকর্ম করছো। আজকে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের স্ক্রিনে, আজকে আমরা তোমাদের পাঠ্য বিষয়ে ইভিএস এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশ বিজ্ঞানের যে অংশটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই অংশটা কী লেখা আছে দেখতেই পাচ্ছ, লেখা আছে রক্ত, ইংরেজিতে বলে ব্লাড। এই রক্ত সম্পর্কে আজকে আমরা দু চার কথা শেখার চেষ্টা করব। কেমন? আমরা আগের দিনকে তোমরা সবাই জানো আগের দিন আমরা কী করেছি। আগের দিন আমরা হৃৎপিণ্ড বা হার্ট, তার লোকেশন কোথায়, কি কি অংশ নিয়ে তৈরি, কি কি কাজ করে, সেই সব সম্পর্কে আমরা বিশদভাবে জেনেছি কি, তাই তো? তোমাদের নিশ্চয় মনে আছে আমরা বলেছিলাম কি, যে হৃৎপিণ্ড এমন একটা যন্ত্র, যে যন্ত্রটা আমাদের দেহের অভ্যন্তরে আছে এবং জন্মলগ্ন থেকেই সেই ওর পেশিগুলো একবার সংকুচিত হচ্ছে, একবার প্রসারিত হচ্ছে। এই সংকুচিত এবং প্রসারিত হওয়ার ফলেই হৃৎপিণ্ড থেকে একটা তরল পদার্থ নালিকাবাহের মধ্য দিয়েই দেহের বিভিন্ন প্রান্তে কোষের মধ্যে বিভিন্ন রকম পদার্থ পৌঁছে দিচ্ছে, তাই তো? তাহলে ওই হৃৎপিণ্ড সবসময় পাম্প করে যে তরল জিনিসটাকে দেহের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছে এবং বিভিন্ন প্রান্ত থেকে আবার নিয়ে আসছে, সেই জিনিসটিকেই বলা হয় রক্ত। তাহলে এখানে প্রশ্ন আসছে যে এই হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত কোন নালীপথে যায়, সারা দেহ থেকে আবার কোন নালীপথে আসে, কোষের মধ্যে রক্ত থেকে কোষের মধ্যে যে বিভিন্ন রকম গ্যাসীয় পদার্থ এবং বিভিন্ন রকম প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বস্তুর যে বিনিময় ঘটে, এই যে নালীগুলো, এই নালীগুলোর কী কী নাম, অর্থাৎ আমাদের দেহে মানব শরীরে কয় ধরনের রক্তবাহ দেখা যায় এবং কী কী? আমাদের শরীরে, অর্থাৎ মানবদেহের শরীরে সাধারণত 3 ধরনের রক্তবাহ দেখা যায়। 1 নম্বর হচ্ছে ধমনী, ইংরেজিতে বলে কি, ইংরেজিতে বলে আর্টারি। 2 নম্বর হচ্ছে কি শিরা, ইংরেজিতে বলে কি ভেন। আর 3 নম্বর হচ্ছে কি ক্যাপিলারিস বা রক্ত জালক। তাহলে আমাদের শরীরে আমরা 3 ধরনের রক্তবাহ দেখি, যে নালীগুলো রক্তকে এক জায়গায় থেকে আর এক জায়গায় বহন করে নিয়ে যায়। কী কী নাম বললাম? ধমনী, শিরা, রক্তজালক। পরবর্তীকালে বা পরবর্তী ক্লাসে তোমরা এই রক্তবাহ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা থাকবে। তোমাদের এখানে অত বিস্তারিত আলোচনা নেই, শুধু জানো যে এই ধমনী, শিরা আর রক্তজালক এই 3 ধরনের রক্তবাহের মধ্য দিয়ে আমাদের শরীরে রক্ত সংবাহিত হয়। তাহলে কোন ধরনের রক্তবাহ কোথায় থাকে, কোনগুলোকে আমরা কিভাবে চিনব একটু জেনে নিই। হৃৎপিণ্ড থেকে যে রক্তবাহ রক্তকে দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের
কোষের দিকে নিয়ে যায় সেই রক্ত বাহকগুলোকে বলা হয় ধমনী। তার মানে কি না, ধমনী সাধারণত বেশি অক্সিজেনযুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্ত পরিবহন করে। এর ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হচ্ছে বলে দিই, তোমাদের মনে রাখার দরকার নেই, সেটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। আবার কোষের মধ্যে বিভিন্ন রকম খাদ্য হজমের প্রক্রিয়া করার পরে যে পদার্থগুলো, যে দূষিত পদার্থগুলো উৎপন্ন হয়, সেগুলোকে আবার বহন করে হৃৎপিণ্ডের নিয়ে আসে যে রক্তবাহ, সেটার নাম হচ্ছে শিরা। তাহলে শিরা সাধারণত আমরা বলি অবিশুদ্ধ রক্ত, অর্থাৎ বেশি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করা হচ্ছে শিরার মধ্য দিয়ে। আর ওই ধমনী থেকে কোষ এবং কোষ থেকে আবার শিরা, এইটুকুর মধ্যে অসংখ্য সরু 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 রক্তবাহ দেখা যায়, যেগুলো ওই রক্ত থেকে কোষের অভ্যন্তরে বিভিন্ন গ্যাসীয় পদার্থ এবং বস্তুর আদান প্রদানে সাহায্য করে। সেই ধরনের সরু সরু রক্তবাহকে আমরা বলছি কি, আমরা বলছি ক্যাপিলারিস বা রক্ত জালক। তাহলে আমরা জেনে নিই যে রক্ত কি, বা রক্ত বলতে কী বোঝো। যদি বলে ব্লাড কি, হোয়াট ডু ইউ মিন বাই ব্লাড, রক্ত কি সেই সম্পর্কে একটু জেনে নিই। এতক্ষণ তো রক্ত রক্ত নিয়ে অনেক কথাই বললাম, তাহলে রক্ত আসলে কি আমরা দেখি। সেটা তো আমাদের দেখার দরকার না, এই যে রক্ত কি, তাহলে আমরা দেখে নিই তাহলে রক্ত কি বা রক্ত কাকে বলে, কেমন? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে রক্ত বা ব্লাড কি। একটু দেখে নিই যে কী। মানবদেহে বা অন্যান্য প্রাণীদেহে এক প্রকার দেহ তরল, সাধারণত লাল রঙের, যা বিভিন্ন পুষ্টি পদার্থ ও অক্সিজেন দেহের বিভিন্ন কোষে কোষে পৌঁছে দেয় এবং কোষে উৎপন্ন বিপাকজাত বর্জ্য পদার্থ দেহের বাইরে বের করে দিতে সাহায্য করে। সেটাই হচ্ছে রক্ত। তাহলে রক্ত কি বললাম, রক্ত এমন একটা দেহ তরল, তার মানে আমাদের দেহের মধ্যে অবস্থিত এক রকমের দেহ তরল, যেটা কি না বিভিন্ন রকম পুষ্টি পদার্থ ও অক্সিজেন দেহের বিভিন্ন কোষে কোষে পৌঁছে দেয় এবং কোষে উৎপন্ন বিপাকজাত বর্জ্য পদার্থ দেহের বাইরে বের করে দিতে সাহায্য করে। সেটাই হচ্ছে রক্ত। তাহলে এখান থেকে পরিষ্কার হচ্ছে যে দেখো, তোমরা ধরো একটা তালতলা এই চাকদায় পড়ো, চাকদায় থাকো, এই চাকদা থেকে কল্যাণীতে জিনিসপত্র কিসে করে নিয়ে যাও, হয় ভ্যানে করে, নাহলে ছোট ছোট গাড়িতে করে, নাহলে ট্রেনে করে, নাহলে ট্রাকে করে, এবং বিভিন্ন রকম জিনিসে বহন করে জিনিসপত্র নিয়ে যাওয়া আসা করতে পারো। ঠিক সেরকম আমাদের শরীরেও দেহের একটা জায়গায় থেকে অন্য জায়গায় বিভিন্ন পদার্থ, মানে পুষ্টি পদার্থ, অক্সিজেন, বিভিন্ন প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় পদার্থ এক জায়গায় থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যায় হচ্ছে এই রক্ত। ঠিক যেরকম ওই ট্রাক বাস যেরকম জিনিসপত্র পরিবহন করে নিয়ে যায়, ঠিক সেরকম আমাদের দেহে ওই রক্ত বিভিন্ন রকম পদার্থ এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যায়। তাহলে এই রক্ত সংবহনের মাধ্যমেই আমাদের বিভিন্ন রকমের পদার্থ, যেমন এখানে দেখো লেখা আছে বিভিন্ন পুষ্টি পদার্থ আর অক্সিজেন বিভিন্ন কোষে কোষে পৌঁছে দেয় এই রক্ত। আর কোষে উৎপন্ন বিভিন্ন বিপাকজাত বর্জ্য পদার্থ, প্রধানত কার্বন ডাইঅক্সাইড, দেহের বাইরে বের করে দিতে সাহায্য করে, সেটাকে রক্ত। তাহলে এখান থেকে বুঝতেই পারছো যে রক্ত কী হয়, সাধারণত লাল রঙের হয়, তাই তো। আর পুষ্টি পদার্থ মানে কি, আমরা যে খাবারগুলো খাই সেই খাবারের থেকে তো পুষ্টিকর পদার্থ বেরোয়,
সেই পুষ্টিকর পদার্থগুলো এক জায়গা থেকে কোষের মধ্যে মধ্যে নিয়ে যায় হচ্ছে রক্ত। আমরা যা বাতাস গ্রহণ করি নাক দিয়ে, তার মধ্যে যে অক্সিজেন, সেই অক্সিজেনও রক্ত প্রথমে গ্রহণ করে করে কোষের মধ্যে পৌঁছে দেয়। আবার কোষে যে দূষিত পদার্থ আমাদের জন্য কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেটাও কি করে ওখান থেকে নিয়ে এসে দেহের বাইরে বের করে দিতে সাহায্য করে। তাহলে রক্ত এমন একটা দেহ তরল যা বিভিন্ন পুষ্টি পদার্থ অক্সিজেন দেহের বিভিন্ন কোষে কোষে পৌঁছে দেয় এবং কোষে উৎপন্ন বিপাক, ভালো করে মনে রাখবে যে বিপাকজাত বর্জ্য পদার্থ, মানে কোষে মধ্যে কী হয়, অক্সিজেনের সাহায্যে আমাদের যে খাদ্যবস্তু যা পুষ্টিকর যে পদার্থগুলো আমরা খাই, সেই বস্তুকণাগুলো কী হয় জানো তো, এই অক্সিজেনের সাহায্যে সেটাকে জারিত হয়, জারিত হয়ে সেখান থেকে শক্তি উৎপন্ন হয় আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তি দিয়েই আমরা প্রাণীরা সমস্ত রকমের কার্যকলাপ সম্পন্ন করি। আর যে কার্বন ডাইঅক্সাইডটা হয়, এই কার্বন ডাইঅক্সাইডটা কী করি আমরা আবার বিভিন্ন রকম প্রক্রিয়ায় দেহ থেকে বাইরে বের করে দিই। তাহলে বুঝতেই পারছো যে রক্ত এক ধরনের তরল যোগ করা। যোগ করা মানে কি, মানে যুক্ত করে, গলাদের বলেই যোগ করা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সংযুক্ত করে তরল। আর এটা তরল লিকুইড, তাহলে এটা হচ্ছে লিকুইড কানেকটিভ টিস্যু। কি সবাই বুঝতে পেরেছো তাহলে রক্ত জিনিসটা কি? তাহলে চলো এবার আমরা একটু জেনে নিই যে এই রক্তের মধ্যে কি কি জিনিস থাকে। কেমন একটু তাহলে ভালো করে দেখে নিই। প্রিয় ছাত্ররা দেখো, আমরা এতক্ষণ যে রক্ত নিয়ে আলোচনা করলাম, আসলে এই রক্তের মধ্যে কি কি জিনিস থাকে, রক্তটা কি কি জিনিস দিয়ে তৈরি। দেখো তোমরা স্ক্রিনে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে যে উপরে লেখা রয়েছে রক্তের বিভিন্ন উপাদান, দেখেছো? তারপরে দেখো লেখা আছে রক্ত, পাশে লাল কালি দিয়ে লেখা আছে ব্লাড। তাহলে আমাদের দেহে যে রক্ত আমরা দেখতে পাই, সেই রক্তের প্রধান দুটি অংশ। দেখো বাঁদিকে আছে রক্তরস বা প্লাজমা, আর ডান দিকে দেখতে পাবা রক্তকণিকা। তাহলে আমাদের দেহে যে রক্ত আছে, রক্তের সাধারণত দুটি অংশ, একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, আর একটা হচ্ছে রক্তকণিকা। কেমন? এই যে রক্তরস, আমাদের এই রক্তের বেশিরভাগ অংশটাই রক্তরস বা প্লাজমা। দেখো যে রক্তের 55% মানে 55% হচ্ছে রক্তরস বা প্লাজমা, আর 45% বা 45% হচ্ছে রক্তকণিকা। দেখেই বুঝতে পারছো। তাহলে আবার দেখো যে রক্তরস বা প্লাজমা, তাতে কি কি জিনিস থাকে, তাতে দেখতেই পাচ্ছ জল থাকে, কঠিন পদার্থ থাকে, আর গ্যাসীয় পদার্থ থাকে। জল, এই যে বলেছি রক্তরস বা প্লাজমা যেহেতু তরল পদার্থ, তার বেশিরভাগটাই এই প্লাজমা বা রক্তরসের 92%টাই হচ্ছে জল, আর 7.5%, 7.5%, সেটা হচ্ছে কি কঠিন পদার্থ। এই কি কঠিন পদার্থ থাকে সেগুলো আমরা পরে বলছি। দেখো আর থাকে কি গ্যাসীয় পদার্থ, 0.5%, 0.5%। তাহলে টোটাল রক্তরসের 92% জল, 7.5% বিভিন্ন কঠিন পদার্থ, আর 0.5% বিভিন্ন রকম গ্যাসীয় পদার্থ। প্রধানত
নিচে দেখো লেখা আছে O2 মানে অক্সিজেন, CO2 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর N2 হচ্ছে কি নাইট্রোজেন। এই মেনলি এইগুলো গ্যাসীয় পদার্থ দেখা যায়। কেমন? তাহলে আমরা যেটা বলছিলাম যে এই যে কঠিন পদার্থগুলো আছে, এই কঠিন পদার্থের মধ্যে কি কি কঠিন পদার্থ থাকে দেখো নিচে দেয়া আছে। একটা আছে জৈব পদার্থ, একটা আছে অজৈব পদার্থ, একটা অর্গানিক, একটা ইনঅর্গানিক। তাহলে জৈব পদার্থ বা অর্গানিক এর মধ্যে কি কি থাকে? এর মধ্যে থাকে হচ্ছে প্রোটিন, লিপিড বা ফ্যাট, আর হচ্ছে সুগার। তাহলে এই যে প্রোটিন থাকে জৈব পদার্থের মধ্যে, প্রধানত কি প্রোটিন থাকে জানো? দেখো নিচে লেখা আছে অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। এই প্রোটিনগুলো সাধারণত রক্তে থাকে। আর লিপিডের নিচে দেখো লেখা আছে কি কোলেস্টেরল। তোমার লিপিড বা ফ্যাট হচ্ছে কোলেস্টেরল যেটা, আর হচ্ছে সুগার, শর্করা। তোমরা সবাই জানো, এটা নিয়ে আর বিশদে বলার নিশ্চয়ই দরকার নেই। আর হচ্ছে কী বললাম, অজৈব পদার্থ। এই অজৈব পদার্থ কি কি আছে? যে দেখো বিভিন্ন ধরনের লবণ, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি, এই যে বিভিন্ন প্রকারের যে লবণ, এই লবণগুলো অজৈব পদার্থ হিসাবে রক্তের মধ্যে আমরা দেখতে পাই। এবারে আমরা দেখে নিই রক্ত কণিকা। কি কি রক্ত কণিকা আমাদের রক্তের মধ্যে আমরা দেখতে পাই? নিচে দেখতে পাচ্ছ রক্তকণিকা হচ্ছে কি 45%, আগেই বললাম, মানে রক্তের টোটাল যে আমাদের রক্ত, সেই রক্তের 45% হচ্ছে রক্তকণিকা। এই রক্ত কণিকাগুলো আমরা সাধারণত দেখো এখানে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ যে 3 ধরনের রক্তকণিকা আমরা রক্তের মধ্যে দেখতে পাই। 1 নম্বরে দেখো লেখা আছে শ্বেত রক্তকণিকা, ইংরাজিতে বলে WBC, যার পুরো নাম হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসেলস বা হোয়াইট ব্লাড সেলস। এগুলোকে আবার বলে কি লিউকোসাইট। তাহলে কি বললাম? 1 নম্বর হচ্ছে শ্বেত রক্তকণিকা বা WBC বা হোয়াইট ব্লাড কর্পাসেলস। এগুলোকে বলে লিউকোসাইট। বলে কি লিউকোসাইট। তারপরে 2 নম্বরে কি লেখা আছে দেখো, লেখা আছে লোহিত রক্ত কণিকা বা RBC বা রেড ব্লাড কর্পাসেলস বা রেড ব্লাড সেল। এটাকে কি বলে? এটা হচ্ছে এরিথ্রোসাইট। তাহলে কি বললাম? আর 3 নম্বর যে রক্তকণিকা সেটাকে কি বলে ভালো করে দেখো, অনুচক্রিকা বা প্লেটলেট। কি বলে বললাম? অনুচক্রিকা বা প্লেটলেট। কে ইংরেজিতে কি বলে? থ্রম্বোসাইট। তাহলে এটা খুব মনে রাখতে হবে যে আমাদের যে রক্তের সাধারণত 3 ধরনের রক্তকণিকা থাকে। 1 নম্বর হচ্ছে শ্বেত রক্তকণিকা বা WBC বা হোয়াইট ব্লাড কর্পাসেলস, এগুলো বলা হয় লিউকোসাইট। 2 নম্বর হচ্ছে লোহিত রক্তকণিকা বা RBC বা রেড ব্লাড কর্পাসেলস, একে ইংরেজিতে কী বলে? এরিথ্রোসাইট। 3 নম্বর হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেট।
একে ইংরেজিতে বলে থ্রম্বোসাইট। এবার আমরা এর একটু একটু কাজগুলো দেখে নিই, কেমন কি কি কাজ। দেখো, তাহলে আমরা কি বলছিলাম, যে বিভিন্ন ধরনের রক্ত কণিকাগুলির কাজ। 1 নম্বর বলেছি শ্বেত রক্তকণিকা বা WBC বা হোয়াইট ব্লাড কর্পাসেলস। এটা আমাদের রক্তে যে সাধারণ বিস্তার, নর্মাল রেঞ্জ হচ্ছে 4500 থেকে 10,000 মাইক্রোলিটার। এই WBC বা হোয়াইট ব্লাড কর্পাসেলস আবার 5 প্রকারের হয়। দেখো 1, 2, 3, 4, 5 করে লেখা রয়েছে। 1 নম্বর হচ্ছে নিউট্রোফিল, 2 নম্বর হচ্ছে বেসোফিল, 3 নম্বর ইওসোনোফিল, 4 নম্বর মোনোসাইট, 5 নম্বর লিম্ফোসাইট। আবার দেখো যে নিউট্রোফিল, বেসোফিল আর ইওসোনোফিল, এইগুলো রক্তকণিকাগুলোর গঠন এমনই, এর ওই প্রোটোপ্লাজমটা না সাইটোপ্লাজমটা একটু দানাদার দানাদার, সেই জন্য এই তিনটেকে গ্র্যানিউলোসাইটও বলে থাকি, গ্র্যানিউলোসাইট। আর ওই যে মনোসাইট আর লিম্ফোসাইট, ওগুলোর ভিতরে ওই দানাদার অংশটা নেই, সাইটোপ্লাজমের দানাদার অংশ ওটা থাকে না গঠনে, সেই জন্য ওই দুটোকে বলা হয় কি অ্যাগ্র্যানুলোসাইট। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিই এই WBCর কাজ কি কি। দেখো 1 নম্বরে যে ব্যাকটেরিয়া, ছত্রাক ও মাইক্রো অর্গানিজমগুলোকে ধ্বংস করা। মাইক্রো মানে কি, ক্ষুদ্র অতি ক্ষুদ্র যে জীবগুলো, এইগুলো কী করে ধ্বংস করে হচ্ছে এই WBC। 2 নম্বর হচ্ছে আমাদের দেহের যে প্রতিরোধ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, সেই প্রতিরক্ষা ব্যবস্থা বৃদ্ধি করে। 3 নম্বর হচ্ছে কি অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে। এই প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে গেলে আমাদের অ্যান্টিবডি দিয়ে করতে হবে। এই অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে হচ্ছে এই শ্বেত রক্তকণিকা। কি বললাম বুঝতে পেরেছ? হ্যাঁ, এবার দেখো 2 নম্বর হচ্ছে লোহিত রক্তকণিকা বা RBC বা রেড ব্লাড কর্পাসেলস। এর আমাদের রক্তের নর্মাল রেঞ্জ দেখো, পুরুষদের ক্ষেত্রে 5 মিলিয়ন সেলস পার মাইক্রোলিটার, মহিলাদের ক্ষেত্রে 4.5 মিলিয়ন সেলস পার মাইক্রোলিটার। আর এরা কি কাজ করে লোহিত রক্তকণিকা? লোহিত রক্তকণিকায় হচ্ছে সংবহনের কাজটা পুরোপুরি করে, যে দেহের বিভিন্ন কোষে কোষে O2 বা অক্সিজেন পৌঁছে দেয়। আর 2 নম্বর হচ্ছে কোষে উৎপন্ন যে CO2 সেটা কি করে আবার ফুসফুসে পৌঁছে দেয়। এবার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এর যে পরিবহন, এই প্রধান পরিবহনের কাজটা করে কে লোহিত রক্তকণিকা বা RBC। আর যে অনুচক্রিকা বা প্লেটলেট, এর রেঞ্জ কত, যে 1,50,000 থেকে 4,50,000 মাইক্রোলিটার। এর প্রধান কাজ কি জানো? এর প্রধান কাজ হচ্ছে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করা। দেখো, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তা তোমাদের বাড়ির জন্য এই আমি যা যা এখান থেকে বললাম তার মধ্যে থেকে কিছু প্রশ্ন আছে, 10টা প্রশ্ন বাড়ির কাজের জন্য দিয়ে দিলাম। এটা তোমরা বাড়িতে সুন্দর করে খাতায় লিখবে, লিখে রেখে দেবে। যখন স্কুল নর্মাল হবে তখন আমি এই খাতাগুলো সব দেখে দেবো। আর যদি কোনো প্রশ্ন না পারো, ঠিক পরের দিন ক্লাসে আমাকে জিজ্ঞেস করতে পারো, কিংবা আজকেও বুঝতে না পারলে জিজ্ঞেস করবে, তাহলে আমি বলে দেবো। কেমন? সবাই আশা করি ভালো থাকবে। কেমন?